গতকাল সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণ ঘটেছে, যেখানে প্রায় 11 জন মানুষ মৃত্যুবরণ করেছে, 30 জন মতো মানুষ হাসপাতালে ভর্তি। যে দিল্লির মতো জায়গাতে আমরা জানি সেখানকার বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপি থেকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেও বিজেপি, সেই সাথে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বিজেপি। তাহলে গতকাল সন্ধে প্রায় 7টা নাগাদ যে বিস্ফোরণ ঘটেছে এর জন্য দায়ী কার? আমরা দেখেছি আজ বিহারের দ্বিতীয় দফার বা শেষ দফার নির্বাচন চলছে। প্রথম দফার নির্বাচনে আমরা দেখেছিলাম পুরোপুরিভাবে আরজেডি বা কংগ্রেস, তাদের যে ইন্ডিয়া জোট রয়েছে, তারা কিন্তু বিজেপিকে পুরোপুরিভাবে পরাস্ত করতে বাধ্য করেছিল। বিজেপির নীতিশ কুমার থেকে শুরু করে নিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ পুরোপুরি বুঝে গেছিল যে বিহারের মতো জায়গায় তাদের হার পুরোপুরিভাবে পাকা হয়ে গেছে। বিহারের মানুষ দীর্ঘ 20 বছর ধরে বিজেপিকে ভোটে রেখেছিল, কিন্তু তারপরে বিহারের মানুষদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান বা কর্মসংস্থান তৈরি করতে পারেনি। বিহারের কর্মসংস্থানের জন্য প্রকাশ্যে বলা হয়েছিল যে এখানকার মানুষরা জায়গা দিতে পারেনি, কিন্তু উল্টো সাইডে আদানিকে মাত্র 1 টাকার বিনিময়ে প্রচুর সংখ্যক জায়গা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। যে বিহারের প্রচুর সংখ্যক মানুষ আজ পরিযায়ী শ্রমিক। আসবো এই বিষয় নিয়ে, তার আগে দুটো কথা। আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বিজেপি থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনিও বিজেপি, এমনকি দিল্লির মতো জায়গা, যে জায়গাতে এখন চিফ মিনিস্টার রয়েছে বিজেপি থেকে, এত বড় একটা ক্যাপিটাল যাকে বলা হয়, এরকম একটা রাজ্যতে লালকেল্লার পাশাপাশি মেট্রো স্টেশনের কাছে যে বিস্ফোরণ ঘটেছে, যার জেরে 11 জন মানুষ মারা গেছে, 30 জন মানুষ আহত হয়েছে। একবার ভাবুন তো, সিরেফ ভারত নয়, ইন্ডিয়া না, there are so many countries, so many people every time visiting this is প্যালেস। সব সময় তো আসে মানুষ সেখানে ভ্রমণ করতে, প্রচুর মানুষ সেখানে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্য থেকে যায় কাজে। একদিকে লালকেল্লা, লালকেল্লার এই সাইডে আছে জুমা মসজিদ, সামনে আছে মিনা বাজার, সেই সাথে পাশেই রয়েছে মেট্রো স্টেশন। ভারতবর্ষের একটা ক্যাপিটাল হওয়ার জন্য দিল্লি একটা সবথেকে সেফফুল হওয়ার দরকার ছিল, যেখানে ভারতবর্ষের শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষরা ভ্রমণে আসে। কারণ দিল্লিতে প্রচুর সংখ্যক জায়গা রয়েছে দেখার। সে আপনি রাজভবন, পার্লামেন্ট, শান্তিবন, ফিরোজ কোটলা স্টেডিয়াম, লালকেল্লা, কুতুব মিনার, সেই সাথে জুম্মা মসজিদ, লোটাস টেম্পল, প্রচুর জায়গা রয়েছে, যে জায়গাটা দর্শনীয় স্থান হিসেবে ভারতবর্ষের সব থেকে একটা ফেমাস জায়গা রয়েছে। তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গার পর্যটন বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষরা সেখানে যায়। আজকে সেরকম একটা সিচুয়েশন বা সেরকম একটা জায়গায় বিস্ফোরণ কিভাবে হলো? দেখা যাচ্ছে একটা গাড়ি গেছে, সেখানে বিস্ফোরণ হয়ে গেছে, কিন্তু তার যে RDX কম করে 350 কেজি এসেছে কোথায় থেকে? প্রতিবার ভোট আসে আর মানুষগুলো বিস্ফোরণ ঘটে, মানুষ মারা যায়, এই জিনিসগুলো কবে শেষ হবে? এর আগে আমরা 2019-এ দেখেছিলাম পুলওয়ামা হামলা হয়েছিল, যাতে আমাদের 44 জন সেনা শহীদ হয়ে গেছিল। পরবর্তী সময়ে এই পুলওয়ামা হামলার নেপথ্যে কারা ছিল, এর জন্য দায়ী কারা, যে গাড়িতে করে RDX নিয়ে আসা হয়েছিল সেই গাড়িটা বা সমস্ত রকম তদন্ত করে একবারের জন্য সঠিকভাবে বিশ্লেষণ করে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী মানুষদেরকে জানায়নি। পরবর্তী কিছু বছর যাওয়ার পরে আবার আমরা দেখতে পেলাম পেহেলগাঁও হামলা, যেখানে নাকি ধর্ম দেখে বেছে বেছে মানুষদেরকে মারা হয়েছিল, যার জন্য বিভিন্ন গদি মিডিয়া, নিউজ মিডিয়াগুলো দিনের পর দিন মুসলিমদের উপরে দোষারোপ করেছিল। এমনকি এই পেহেলগাঁও হামলার পর মধ্যপ্রদেশের একজন দাড়ি টুপি মানুষ ট্রেনে করে আসছিল, তাকে ট্রেন থেকে ফেলে মারা হয়েছে, যে তোমাদের ভাই আমাদের পেহেলগাঁও বিভিন্ন বোন এবং ভাইদেরকে মেরেছে, এই জন্য তোমাকে ট্রেন থেকে ফেলে মেরে দিচ্ছি। আমরা পশ্চিমবাংলার মতো জায়গাতে দেখেছিলাম হাবড়া, বালিতে একজন ডাক্তার একজন প্রেগনেন্সি মহিলাকে চিকিৎসা করাতে চাইছে না, কারণ তিনি বলছে আপনি মুসলিম, আপনাকে আমি চিকিৎসা করব না, এই জন্য যে আপনাদের ভাইরা পাকিস্তান থেকে এসে পেহেলগাঁও অ্যাটাক করে আমার ভাই বোনদেরকে মেরে গেছে। তাহলে ভাবুন তো, প্রতিবার দেশে জঙ্গি হামলা হবে, বিস্ফোরণ হবে, গদি মিডিয়া, নিউজ মিডিয়াগুলো দায়ভার দেবে মুসলিমদের উপরে। কারা করছে? পাকিস্তান। কারা করছে? লস্করে তৈয়বা। সত্যি কথা বলতে দেখুন, ভারতবর্ষের যে মুসলিমরা রয়েছে তারা তো পুরোপুরিভাবে পাকিস্তানকে ঘৃণা করে,
তারা যেভাবে দিনের পর দিন জঙ্গিদের মদদ দিচ্ছে, জঙ্গিদের সঙ্গে সাপোর্ট করছে, অস্ত্র দিয়ে, টাকা দিয়ে ভারতের উপরে দিনের পর দিন যেভাবে অ্যাটাক করছে, এই জিনিসগুলো ভারতবর্ষের প্রত্যেকটা মুসলিম কিন্তু পাকিস্তান বিদ্বেষী। পাকিস্তানের উপর আমাদের প্রচন্ড রাগ। আমরা ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, যখন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হয়, আমরা আমাদের দেশের জন্য আপ্রাণ চেষ্টা করি জয়লাভ করানোর। কিন্তু এর পরেও প্রতিবার জঙ্গি হামলা হবে, প্রতিবার বিস্ফোরণ হবে, আর মুসলিমদের ওপরে কেন দেখে দেয়া হবে? নাকি প্রতিবারই এই চালগুলোকে খেলে হিন্দু এবং মুসলমানের ভেতরে ডিভাইডেশন করে ভোটে জয়লাভ করার পরিকল্পনা থাকে? বিগত দিনের কথাটাই আপনি দেখুন, যখন আমরা দেখেছিলাম পেহেলগাঁওয়ের যে জায়গাটা অ্যাটাক হয়েছে, পরবর্তী সময়ে কয়েকজন ছেলে বনগার মতো জায়গাতে পাকিস্তানের পতাকা লাগাচ্ছে, লাগানোর পর রাতের বেলা যখন ধরা পড়েছে, তাদের মোবাইল থেকে ট্র্যাক করে ভয়েস দেখা গেল, তারা বলছে যে এরপর আমরা পাকিস্তান জিন্দাবাদ, মুসলিমরা ঠিক করেছে, পাকিস্তানের বন্ধুরা ঠিক করেছে, এরকম একটা উগ্রবাদী করে হিন্দুদের জাগানোর চেষ্টা করছিল। যে দুটো ছেলে করেছিল তারাই দুজনেই ছিল হিন্দু। আজকের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি দেখেন, বিজেপি 2014 ক্ষমতায় এসেছে, তারপর থেকে যতবার জঙ্গি হামলা হচ্ছে, যতবার পাকিস্তানরা অ্যাটাক করছে, নরেন্দ্র মোদী তো পুলওয়ামা হামলার পর যখন পেহেলগাঁও হামলা করা হয়েছে, তারপর তো নরেন্দ্র মোদী বলেই দিয়েছিল অপারেশন সিন্দুর হয়েছে, আমরা পাকিস্তানের ঘাঁটি দেখে দেখে লস্করে তাইয়েবা বা বিভিন্ন জঙ্গি যে ঘাঁটি রয়েছে সেগুলোকে বেছে বেছে পুরো ধূলিসাৎ করে দিয়ে এসেছি। জঙ্গিদের কোমর ভেঙে গেছে, সুতরাং কোনো জঙ্গিরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, তারা ভারতের উপরে অ্যাটাক করতে পারবে না। কিন্তু দিন শেষে কয়েকদিন যেতে না যেতে আবার সেই জঙ্গিরাই দেখতে পাচ্ছি দিল্লির মতো জায়গাতে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে বলে অনুমান করা হচ্ছে। তাহলে কয়েকটা কথা, পাকিস্তান থেকে জঙ্গিরা আসছে কিভাবে? বর্ডার সিকিউরিটি ফোর্সে যে সমস্ত সেনারা রয়েছে, তাদের দায়িত্ব তো স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের হোম মিনিস্টার অমিত শাহ রয়েছে, এর জন্য দায় কি অমিত শাহ নয়? সেই সাথে সাথে এতগুলো রাস্তা, কাশ্মীর থেকে শুরু করে পাকিস্তান যে সমস্ত বর্ডারগুলো আছে, আপনি দেখুন, একদিকে পাঞ্জাবের ওয়াকা বর্ডার থেকে রাজস্থানের থর মরুভূমি সাইড, বা এরকম করে পাকিস্তান সীমান্ত লাগোয়া এত দূর থেকে এসে দিল্লির মতো জায়গাতে আতঙ্কবাদী হামলা, এতগুলো এনআইএ, এতগুলো সিআইডি, এতগুলো অফিসার, আইএসএফ বা বিভিন্ন বিভিন্ন যে অফিসাররা রয়েছে, তারা কি করছে? দিল্লির মতো জায়গা যেখানে একটা প্রচন্ড মানুষের সমাগম হয়, লালকেল্লার মতো জায়গা, সেখানে একটা গাড়ি নিয়ে এসে আরডিএক্স সাথে করে এনে সেখানে বোম ব্লাস্ট করে দিয়ে প্রচুর সংখ্যক মানুষ, অলরেডি 11 জন মারা গেছে, 30 জনের ওপরে আহত হয়ে হাসপাতালে আছে। একটা প্রচন্ড জনসংখ্যা মূলক জায়গাতে এবং সেরকম জায়গাকে টার্গেট করে যে এইভাবে নাশকতার ছক তৈরি করা, এগুলোর পিছনে কারণ কি? কিভাবে এগুলো করছে? এর পিছনে কি বিজেপি সরকারের একটু কিঞ্চিত পরিমাণ দায় নেই? পুলওয়ামা হামলায় যখন 44 জন শহীদ হয়ে গেল, সেখানে কোনো রকম তদন্ত নেই, সঠিক বলা হলো না। পরবর্তী সময়ে আবার আমরা দেখেছি পেহেলগাঁও অ্যাটাকের পর হিন্দু মুসলমান করা হলো গদি মিডিয়ারা, তারপরেও সেখানকার সঠিক তদন্ত না করে অপারেশন সিন্দুর পাঠানো হলো। সেই অপারেশন সিন্দুরে বলাও হলো যে আমরা জঙ্গিদের পুরোপুরি কোমর ভেঙে দিয়েছি, তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। তারপরেও আজকে দিল্লির মতো জায়গাতে কিভাবে অ্যাটাক করা হয়, কিভাবে বিস্ফোরণ ঘটানো হয়? নাকি এটা পুরোপুরিভাবে হিন্দু মুসলমানের একটা ডিভাইডেশন করে দেয়া, যে মুসলিম বিভিন্ন জঙ্গিরা করেছে, মুসলিমদের উপরে দায় চাপিয়ে দিয়ে বিহার থেকে ভোটটাকে হাসিল করে নেওয়া? আজকের বিহারের দ্বিতীয় নির্বাচন রয়েছে, যে জায়গায় আমরা প্রথম নির্বাচনে দেখেছিলাম আরজেডি, কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল যেভাবে জোট করেছিল, এই ইন্ডিয়া মহাগঠবন্ধনে যেভাবে মানুষ ডাকে সাড়া দিয়েছিল, দীর্ঘ 20 বছরের নীতিশ কুমারের সরকার বা এনডিএর বিজেপি এবং নীতিশ কুমারের একসঙ্গে যে সরকার, সেখানে ধর্ম নিয়ে তারা সরকারি করেছে, কিন্তু শিক্ষার জন্য কিছু করতে পারেনি। তারা ধর্ম নিয়ে বিভিন্ন রকম কথা বলেছে, কিন্তু বিহারের সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক হওয়ার পরেও সেখানকার মানুষদের কোনো রকম শিল্প দিতে পারেনি। আজকের ইউপি থেকে শুরু করে নিয়ে গুজরাট, প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু দিন শেষে এই ডেভেলপমেন্টের কিঞ্চিত পরিমাণ বিহারের মানুষদেরকে দিতে পারিনি বলে আজ বিহারের প্রতিটা মানুষ, দিল্লি, বোম্বে থেকে শুরু করে গুজরাট, হরিয়ানা, প্রত্যেকটা জায়গায়, এমনকি কলকাতার বহু জায়গায় বিহারিরা কর্মক্ষেত্রে আসতে হচ্ছে। আর এই পরিপ্রেক্ষিতে আমরা জানি তেজস্বী যাদব থেকে শুরু করে অখিলেশ যাদব, রাহুল গান্ধী থেকে শুরু করে ইমরান প্রতাপগড়ি, প্রত্যেকেই বিহারের মানুষদেরকে সজাগ করেছে।
বিআর বিভিন্ন রকম সেলিব্রিটি মুখদেরকে এনেছে তাদেরকে ভোটগুলো নেওয়ার জন্য, কিন্তু দিন শেষে সেলিব্রিটির ভেতর থেকে বিআরের মাটি থেকে পয়দা হওয়া খেসারি লাল সে পুরো কেন্দ্রের সমস্ত রাজনীতিবিদ বড় বড় যারা রয়েছে তাদেরকে একদম হেলিয়ে রেখে দিয়েছে একাই। ছাপড়া থেকে সে ভোটে দাঁড়িয়েছে, তার যে জনসমাগম প্রচন্ড মানুষ তাকে এখন চাইছে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, এর আগে প্রথম নির্বাচনে প্রচুর জায়গায় আরজেডি বা কংগ্রেসের মানুষদের ভোটে যেতে বাধা দেওয়া হচ্ছিল। মানুষ আর সজাগ হয়েছে, শিক্ষা স্বাস্থ্য বাসস্থান প্রত্যেকটা জায়গায় তারা তাদের দাবি আদায়ের জন্য বিহারের নির্বাচন দিচ্ছে। আজকের একজন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন না করেও অনলি একজন ইউটিউবার খান স্যার একদিকে বিহারের কতটা মানুষদের শিক্ষা দিচ্ছে, কম করে 3.5-4 লাখ ছেলে মেয়েদেরকে পড়িয়েছে, সেই সাথে ইউটিউবের মাধ্যম দিয়ে কম করে 43-44 লক্ষ ছাত্র তার রয়েছে। প্রতি বছর যেখান থেকে খান গ্লোবাল স্টুডিও বা খান জিএস সেন্টার থেকে যে এডুকেশন নিচ্ছে, সেখান থেকে পুলিশ, দারোগা, ব্যাংকের কর্মী, রেল কর্মী প্রচুর সংখ্যক ছেলে মেয়েদের বার করছে তিনি। সেই সাথে সাথে নতুন করে তিনি ইউটিউবের টাকায় বা মানুষদের ভালোবাসার জন্য আবার নতুন করে হাসপাতাল তৈরি করছেন। আজকের বিহারে যারা সরকার রয়েছে, নীতিশ কুমার থেকে শুরু করে প্রচুর জন, তাহলে এই বিহারের ডেভেলপমেন্টটা কি করেছে? আজও পর্যন্ত খামসার যেখানে তৈরি করেছে 35 টাকায় এক্স রে, 35 টাকায় চিকিৎসা, সেখানে একটা সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে একটা গাড়ি নিয়ে গিয়ে পার্কিংয়ে রাখতে গেলে 50 টাকা লাগে। তাহলে একটা জিনিস বুঝতে হবে, দীর্ঘদিন ধরে সরকার চালানোর পরেও যেভাবে ফেলিয়ার বা বিহারিকে যেভাবে ফেল করে রাখা হয়েছে, সব জায়গায় মজদুর, সব জায়গায় অশিক্ষিত, এরকম একটা সিচুয়েশন করা হয়েছিল বিহারকে। সেই বিহারের মানুষরা চেগেছে, বিজেপি সরকারকে পুরোপুরি উৎখাত করে দেওয়ার চেষ্টা করছে। আর সেই সাথে রাহুল গান্ধী যেভাবে দিনের পর দিন ভোট চুরি এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীদের মুখোশ খুলে দিচ্ছে, মানুষদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কাকে ভোট দেওয়া যাবে কাকে যাবে না। এই জন্য মনে হচ্ছে দিল্লির মতো জায়গায় নতুন করে শেষ দফার ভোট যাতে বিহারটাকে হাতছাড়া না হয়, যেখানে মুসলিমদের বিভিন্ন গাড়ি রয়েছে, মুসলিমরা এই জায়গায় অ্যাটাক করেছে, সুতরাং হিন্দু যারা রয়েছে তাদেরকে একত্রিত হওয়া দরকার। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে বিহারের দ্বিতীয় দফায় ভোটটা বিজেপি বা এনডিএ নীতিশ কুমারের নেয়ার চেষ্টা করছে, সেই জন্য এই ঘটনা হতে পারে। আজকের বিভিন্ন জন কিন্তু এই অনুমানও করছে, আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন আইনজীবী হওয়ার পর তিনি তো প্রকাশ্যে বলেই দিয়েছে যে বিজেপি যেভাবেই হোক তারা তাদের ভোটটাকে চেষ্টা করবে, কারণ বিগত দিনে দিল্লিতে ভোট চোর, হরিয়ানাতে ভোট চোর, মহারাষ্ট্রের মতো জায়গায় ভোট চোর, আর প্রত্যেকটা রাহুল গান্ধী কিন্তু পুরোপুরিভাবে মানুষদের কাছে খোলাসা করে দিচ্ছে। সুতরাং এরকম একটা সিচুয়েশনে বিহারটাকে জয়লাভ করানোর চেষ্টায় বা বিহার থেকে জেতার জন্য তারা কিন্তু এই ফন্দিটা আঁটতেও পারে। তা না হলে নরেন্দ্র মোদী আজও পর্যন্ত একটা সাংবাদিক সম্মেলন করতে পারেনি। কিভাবে মানুষদের দিনের পর দিন মারা হচ্ছে, কিভাবে জঙ্গিরা আসছে বা তাদের সঙ্গে কারা দায়ভার রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিসের জন্য সাংবাদিক সম্মেলন করে না? আর প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি পুলওয়ামা থেকে শুরু করে 44 জন সেনা মারা গেছে, তার কোনো তদন্ত শেষ পর্যন্ত দেশের মানুষ জানতে পারেনি। পরবর্তী সময় পেহেলগাঁও একটা পর্যটন কেন্দ্র, যে জায়গাটা হচ্ছে কাশ্মীরের ফেভারিট, গুলমার্গ, পেহেলগাঁও, হজরতবাল মার্গস বা ডাল লেক, এই সাইটগুলো তো মানুষ প্রচুর পরিদর্শনে আসে। শুধু ভারতবর্ষ না, আদার্স অন্য এলাকা থেকে, অন্য রাজ্য থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা কাশ্মীরে ঘুরতে আসে। পেহেলগাঁওয়ে প্রচুর সংখ্যক মানুষ থাকে, সেরকম জায়গায় জঙ্গি অ্যাটাক করা হলো, তারপরেও সঠিক তদন্ত করা হলো না, বা কারা এর জন্য দোষী সেগুলোকে নিয়ে আজও পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে মানুষদের সামনে তুলে ধরতে পারিনি। পরবর্তী সময়ে বিজেপি যে ভাঁওতাবাজি দিনের পর দিন দিয়ে রেখেছে, আপনি দেখুন নরেন্দ্র মোদী যখনই নির্বাচন এসেছে প্রকাশ্য বলেই দিয়েছিলেন যে এবারে যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে 2 কোটি নকরিয়া দেंगे। আজও পর্যন্ত তিনি চাকরি দিতে ব্যর্থ। नोट पर दिल को दे कारोधल वापस आएंगे, उसका बाद सबका অ্যাকাউন্ট में 15 লাখ রুপিয়া আয়েগা। নোট বাতিল হয়ে গেল এত বছর, তারপরেও কালো ধন এসেছে কি আসেনি, মানুষের প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ আসেনি। সেই সাথে তিনি বিহারের মতো জায়গা বিগত সময়ে প্রকাশ্যে বলেই গিয়েছিল যে আমি এই বিহারের চিনির ফ্যাক্টরি করব, যেখান থেকে চিনি দিয়ে চা খাবো। তিনি সেটাও করতে পারেনি, প্রতিশ্রুতি মিথ্যা, ভাঁওতা। পরবর্তী সময়ে এবছরেও সেই বিহারে এসে তিনি জনসভা থেকে বলছে যে এবার আমরা চিনির ফ্যাক্টরি লাগাবো, সেই চিনি দিয়ে চা খাবো। তার মানে প্রতি বছর আসবে মানুষদেরকে চুনা লাগানো, যেটাকে বলে ভাঁওতাবাজি, এরকম দিতেই থাকবে।
আর এইভাবে বিহারের মানুষটা কি দিনের পর দিন এই নরেন্দ্র মোদী বা বিভিন্ন বিজেপির নেতা মন্ত্রী সেলিব্রিটি মুখদেরকে দেখে ভোট দিয়ে যাবে? দিনের পর দিন তারা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান থেকে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, এইভাবে কি পিছিয়ে যাবে? যে বিহার এক সময় লালু প্রসাদ থেকে শুরু করে প্রত্যেকেই ভীষণ ভালোভাবে সামলেছিল, আজকে সেই বিহারে লালুর ছেলে তেজস্বী যাদব রয়েছে, সেই সাথে নতুন নতুন রাজনৈতিক বিভিন্ন দলগুলোকে একত্রিত করে যেভাবে লড়াই করছে, মানুষ চাইছে বিহারের একটা বদল দেয়ার। কিন্তু নরেন্দ্র মোদী তিনি তার গদিটাকে রক্ষা করার জন্য, কারণ বিহারের মতো জায়গায় যদি হার হয়ে যায় তাহলে ইন ফিউচার 2025 বা 26-এর শেষের দিকে নয়, প্রায় 5-6 মাস পর 2026-এর এপ্রিলের দিকে পশ্চিমবাংলা ভোট রয়েছে, বিহারে যদি গোয়ারা হারে বিজেপি তাহলে তো পশ্চিমবাংলা গোয়ারা হেরে যাবে। সুতরাং যেভাবেই হোক ছলে বলে কলে কৌশলে বিহারটাকে জয়লাভ করাতে হবে এবং পরবর্তী সময়ে বাংলার দিকে ঝাঁপাবে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা বিহারে হারটা স্বীকার করতে না চাওয়ার জন্য দিল্লির মতো জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে দিল, কি ঘটিয়ে হয়ে গেছে, তারপরেও ভালো রকম তদন্ত নেই। প্রতিটা নিউজ মিডিয়াকে আপনি দেখুন, প্রতিটা ইউটিউবারকে দেখুন, তারা টাকা খেয়ে এই বিষয়গুলো নিয়ে ঢালু অকলে কিভাবে প্রচার করছে। এত বড় একটা বিস্ফোরণ হয়ে গেল, কিভাবে হলো, কেন হলো, কারা সেখানে দায়িত্ব রয়েছে, এরা দায়িত্বে থাকার পরেও কিসের জন্য আরডিএক্স এসেছে, কোথায় থেকে দিনের পর দিন এইভাবে আরডিএক্স আসে, বারংবার ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকায় বা বিভিন্ন জায়গায় এইভাবে জঙ্গি হামলা হচ্ছে। বিগত দিন যা হয়েছে এখন এইভাবে হচ্ছে কিসের জন্য, এর জন্য কি কি পরিকাঠামো নিয়ে যেতে পারে, বর্ডার সিকিউরিটি ফোর্স যে জায়গায় থেকে বারংবার পাকিস্তান থেকে বা জঙ্গি হামলা আসছে কিভাবে, পেহেলগাঁওর মতো জায়গায় যে জায়গাতে এসে হিন্দু মুসলমান বেঁচে বেঁচে মারা হয়েছে বলছে, কিন্তু সেই জায়গাতে কিভাবে পেহেলগাঁও এত দূর পাকিস্তান থেকে আসার পরও কিভাবে এতটা এলাকা আসতে পারলো, যে কাশ্মীরের মতো জায়গায় 10 পা যদি আপনি ফেলেন 10টা মানুষ পেলে তার ভেতরে 8জন 9জন করে সেখানকার সেনা থাকে। আমি নিজে সে জায়গাগুলো ভ্রমণ করেছি, দেখেছি। তারপরে এই সমস্ত জঙ্গিরা কিভাবে এতগুলো আরডিএক্স বোমা বন্দুক নিয়ে পাকিস্তান দিয়ে এত দূরে আসতে পারলো। আজকের যেখানে বারংবার আমরা দেখতে পাই জঙ্গি হামলা বা জঙ্গিদের সঙ্গে অ্যাটাক করা হচ্ছে, সেনারা প্রচুর সংখ্যক জঙ্গিদের মেরে দিচ্ছে, তাহলে সেই কাশ্মীরের পেহেলগাঁও, কাশ্মীরের সেই সাথে পুলওয়ামা, এই সমস্ত জায়গাগুলোতে কিভাবে আসে এই জিনিসগুলো আমার মাথায় ঢোকে না। আপনি যদি কাশ্মীরে কখনো ঘুরতে যান বুঝতে পারবেন, যত মানুষ থাকে তার থেকে বেশি কিন্তু সেখানকার আমাদের দেশের সোলজাররা থাকে, যারা বর্ডার সিকিউরিটি ফোর্স হিসেবে কাজ করে। 10 পা ফেলবেন অন্তত 3জন 4জন করে পাবেন, যাদের হাতে রয়েছে স্টেট জ্ঞান বা বিভিন্ন রকম জিনিস, তারা কিন্তু ওই এলাকাগুলো পরিদর্শন দেয়। সুতরাং একজন মানুষ যদি তার সাথে কোনো বন্দুক নিয়ে কোনো আরডিএক্স নিয়ে যেতে চায়, সেই জায়গাতে ওই সমস্ত মানুষ তো ধরা পড়ে যাবে। তারপরেও সেই কত দূরে পাকিস্তান, সেখান থেকে পুলওয়ামা, সেই কত দূরে পাকিস্তান, সেখান থেকে পেহেলগাঁও এসে অ্যাটাক করে চলে যাচ্ছে, সেখান থেকে দিল্লির মতো জায়গাতে এসে আজকের বিস্ফোরণ ঘটিয়ে দিচ্ছে বলছে। এই জিনিসগুলো না আমার ঠিক মাথায় ঢোকে না। কি মনে করেন আপনারা একটু কমেন্টে জানাবেন তো, যে সত্যি সত্যি এটা কি করা যেতে পারে, নাকি এই জিনিসগুলো কেবলমাত্র ভাঁওতাবাজি চলছে। আর একটা জিনিস আপনাদের বলে রাখা উচিত, এই মুহূর্তে কিন্তু ভারত যেখান থেকে আমেরিকার বিপক্ষে গেছে, চীনের সঙ্গে একটা বন্ধুত্ব সুলভ আচরণ বা তালেবানের সঙ্গে যেভাবে বন্ধুত্ব সুলভ আচরণ করা শুরু করেছে, দুটো দেশ এখন ভারতের উপরে পুরোপুরিভাবে ক্ষিপ্ত। একটা হচ্ছে আমেরিকা, পাকিস্তান আর বাংলাদেশ। আমরা দেখেছি বাংলাদেশের মাটি ব্যবহার করে দিনের পর দিন ভারতের উপরে আক্রমণের চেষ্টা করছে পাকিস্তান। উল্টো সাইডে আমেরিকা কিন্তু টাকা দিয়ে বিভিন্ন মেশিন থেকে শুরু করে বিভিন্ন কিছু দিয়ে হেল্প করছে পাকিস্তানকে তালেবান এবং ভারতের উপরে আক্রমণ করার জন্য। বিগত দিন আমরা দেখেছি তালেবানের হয়ে আমাদের ভারতে আসার পর তাদের যে মন্ত্রী রয়েছে তার সঙ্গে একটা সমঝোতা হয়েছে। তালেবান মানে আফগানিস্তান এবং ভারতের ভেতরে একটা ভালো রকম বন্ধুত্ব সুলভ আচরণ দিনের পর দিন বাড়ছে। এই জিনিসগুলো পাকিস্তান আর সহ্য করতে পারছে না। একসময় দীর্ঘদিন ধরে আমেরিকা যে আফগানিস্তান দখল করার জন্য লড়াই করেছে প্রায় 40 বছর, তারপরও সেই জায়গাটা দখল করতে পারেনি। তালেবানরা আফগানিস্তান দীর্ঘদিন যুদ্ধ করার পর দখল করে নিয়েছে। সেই রাগ ক্ষোভ পরবর্তী সময়ে আমরা দেখেছি চীনের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত, সেই জায়গা থেকে ক্ষোভ রয়েছে আমেরিকার। বাংলাদেশের মতো জায়গা থেকে আমরা দেখেছি শেখ হাসিনা চলে আসার পর বর্তমান সময়ে ডক্টর ইউনূস থেকে শুরু করে অন্যান্য জন যারা দায়িত্ব রয়েছে তারা পুরোপুরিভাবে ভারত বিদ্বেষী। তাহলে ভারতের চারপাশের যে দেশগুলো রয়েছে, কিছু কিছু দেশের সঙ্গে ভালো সুসম্পর্ক হলেও কিছু দেশের সঙ্গে আস্তে আস্তে বন্ধুত্ব সুলভ আচরণ থেকে অন্যরকম শত্রুতার দিকে চলে যাচ্ছে। এরপরে কি সত্যি সত্যি দিল্লির মতো জায়গায় এরাও কি ওই জায়গাতে কোনো রকম ভাবে নাশকতার ছক করতে পারে?
এরপরে আর কি কি হবে সেগুলো বিষয় নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।